সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে একটি কথা বলবো, আগামী মাসের শুরু থেকে অর্থাৎ পরবর্তী ভিডিও থেকে আমরা ইনশাআল্লাহ আপনারা যে লেকচার শিটের ভিডিওর কথা বলছেন, প্রত্যেকটা পেজের উপরে আমরা আলাদাভাবে ভিডিও বানানোর চেষ্টা করতেছি। আশা করি ভিডিওগুলো দেখবেন, তাহলে ল্যান্ড মেজারমেন্ট সম্পর্কিত যাবতীয় বিষয়গুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকে আমার সামনে যে প্রশ্ন আছে, প্রথম প্রশ্নটা করেছেন মোহাম্মদ মাসুদ সাহেব। আপনি জানতে চেয়েছেন স্বামীর মৃত্যুর পর স্ত্রী ওয়ারিশ হয়, আমরা জানি, কিন্তু স্বামী মৃত্যুর আগে মাঠ পর্চায় নিজের নামে করে, এখন তাহলে কি স্ত্রী কোনো অংশ পাবে? এই ক্ষেত্রে স্ত্রী আরো ভালোভাবে তার অংশটা পাবে, যেহেতু স্বামীর নামে যত সম্পত্তি থাকুক সেটারই স্ত্রী তার একটা পরিমাণ মতো পাবে। এই জন্য স্বামী যে মাঠ পর্চা করছে, এতে করে স্ত্রী সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার বাধার সৃষ্টি হবে না। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ শাহিন আলম সাহেব। আপনি জানতে চেয়েছেন আমার দাদার নামে আরএস খতিয়ানে ১ আনা ১৭ গন্ডা ১ কড়া ২ কান্তি এমন চিহ্ন আছে, তাহলে আমার দাদার নামে কতটুকু জমি আছে? শুধুমাত্র এই চিহ্নটা দেখে আপনার দাদার নামে কতটুকু জমি আছে সেই কথা আমরা বলতে পারবো না। চিহ্নটা আপনি এইভাবে লিখছেন, আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে দেখাইছি। এখানে পড়তে গেলে আমাদের ১ আনা ১৭ গন্ডা ১ কড়া ১ ক্রান্তি, এইটা আপনি যেখান থেকে লিখছেন, যেই পর্চা থেকে লিখছেন, আপনি দেখবেন ওখানে পর্চার নিচের অংশে মোট সম্পত্তি একটা ব্যাপার আছে, একটা কথা আছে যে এই পর্চায় মোট জমি কতটুকু, এইটুকু আমাদেরকে জানালে আমরা এখানে দেখে বলে দিতে পারবো যে আপনার দাদা কতটুকু পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ শাহিন আলম সাহেব, জাহিদুল ইসলাম সাহেব। আপনি জানতে চেয়েছেন বর্তমানে জমি রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগে? বর্তমানে জমি রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগে এটা এভাবে শুধুমাত্র বলে দেওয়া যাবে না। এইজন্য যে আসলে জমির অবস্থা ভিন্নতা আছে। অর্থাৎ বিভিন্ন মৌজায় বিভিন্ন রেট আছে এবং জমির পরিমাণের উপর নির্ভর করে যে একটা জমি রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হবে। এটা আমাদের কাছ থেকে না জেনে আপনি যখনই জমি রেজিস্ট্রেশন করবেন, তখনই আপনার স্থানীয়ভাবে যে সাব রেজিস্ট্রার অফিসের কার্যালয় আছে, ওখানে মুহুরিগণ আছে এবং দলিল লেখকগণ আছে, উনাদের কাছে একটা তালিকা করা আছে। উনারা আপনাকে সঠিকভাবে জানিয়ে দিবে যে আপনার এই মৌজায় এই জমি রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব। আপনি জানতে চেয়েছেন ভাই আমি জমি জমা নিয়ে খুব ভেজালে আছি, আমার বাড়ি ভিটা ৩.৫%, আমাকে কি সঠিক মাপ জানাবেন? লম্বা কত ফুট এবং চওড়া কত ফুট? আসলে লম্বা চওড়া কত ফুট হইলেই হবে, এটা বিভিন্ন অবস্থা হবে। লম্বায় বড় হইলেই চওড়ার দিকে তখন এরকম পর্যায়ক্রমে কমতে থাকবে। আমি আপনাকে কমন ভাবে বলি, ৩.৫% জমি আপনি যদি দৈর্ঘ্য প্রস্থে একেবারে সমান রাখতে চান, তাহলে এটা হবে ৩৯ ফিট বাই ৩৯ ফিট। অর্থাৎ চতুর্দিকে যদি আপনি ৩৯ ফিট পান, তাহলে এটা ৩.৫% জমি হবে। এখন আপনি যদি বলেন না একদিকে ৩৯ না, একদিকে হলো আমার ৩০, তাহলে এই অনুযায়ী দেখা গেছে যে অন্যদিকে আরো বেড়ে যাবে। এভাবে বলা যাবে। আরেকটা কাজ আপনি করতে পারেন, আপনি আপনার জমির সাইটটা আইন যে অবস্থায় আছে ওই অবস্থা মেপেও যদি আমাদেরকে জানান, আমরা এখান থেকে আপনাকে হিসাব করে বলে দিতে পারবো জমিটা কি আসলে ৩.৫% আছে কিনা। আসলে বিষয়টা বুঝতে পারছেন আশা করি। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ মাসুদ সাহেব। আপনি জানতে চেয়েছেন আমার বাবা চাচা ৪ জন, দাদার মৃত্যুর পর নিজ নামে নিজ নামে পর্চা করে যতটুকু জমি ভাগে পাবে ততটুকু ভাগ বন্টন দলিল না করে, এখন প্রশ্ন হলো বন্টননামা দলিল ছাড়া মালিকানা টিকবে কিনা, কোনটা গুরুত্বপূর্ণ বেশি, কি পর্চা না বন্টননামা দলিল? অবশ্যই এই ক্ষেত্রে পর্চাটা গুরুত্বপূর্ণ বেশি। আপনাদের নিজেদের নামে যে পর্চা করছেন এটাই আপনাদের জন্য খুব ভালো কথা, এটাই আপনাদের জন্য যথেষ্ট। এখন যদি আপনাদের বন্টননামা দলিলটা থাকে তাহলে এটা নিরাপদ, অন্য ওয়ারিশদের সাথে আর কোনো ঝামেলা হবে না। আগে থেকে যদি সবাই মিলে বসে একটা ফয়সালা করে নিতে পারেন যে তুমি কোন অংশে নিবে, আমি কোন অংশে নিব, আসো আমরা একটা বন্টননামা দলিল করে নিই। এই ক্ষেত্রে জমিটার নিরাপত্তা বেশি হবে। কিন্তু জমিটার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হলো আপনার নামে এই পর্চাগুলো থাকা, অর্থাৎ পর্চাগুলো আছে কিনা সেই বিষয়টা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো অলিউল্লাহ সাহেব। আপনি জানতে চেয়েছেন আমি অঙ্কটার ২৪ কিভাবে হলো সেটা বুঝতে পারিনি, দয়া করে একটু বুঝিয়ে দিবেন আল্লাহর ওয়াস্তে। আচ্ছা, আপনি আমাদের একটা ভিডিও দেখছেন যেটা হলো ওয়ারিশের সম্পত্তি আমরা বন্টন করে আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ আমাদের ফারাইজের একটা অঙ্ক দেখছেন যেখানে আমরা যোগ অঙ্ক করতে যাই, একটা লসাগু আমরা ২৪ তৈরি করছি। আপনি ২৪টা কিভাবে আসছে বুঝতে পারেন নাই। আপনার সুবিধার জন্য চলুন আমরা এই বিষয়টি একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিই যে এই ২৪টা কিভাবে আসছে।
আমাদের ওখানে যে যোগ অঙ্কটা ছিল সেটা হলো 6 ভাগের 1, 8 ভাগের 1, 2 ভাগের 1। আমরা জানি যে আপনারা ছোটবেলায় পড়ালেখা করছেন, ফাইলে ব্যাপকভাবে ভগ্নাংশের যোগ অঙ্ক করছেন। ভগ্নাংশের এই নিচেরগুলোকে বলে হর, উপরেরগুলোকে বলে লব। ভগ্নাংশের যোগ অঙ্ক করতে হলে আমাকে প্রথমে হরগুলো আর লসাগু বের করতে হবে। তো এখানে আমার হর হলো 6, 8, 2। দেখুন আমরা লসাগুটা একটু কিভাবে বের করি আপনার সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিতেছি। 6, 8, 2 লসাগু বের করতে হইলে আমাকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, একবারে ছোট থেকে চিন্তা করতে হবে। একবারে ছোটের মধ্যে এক ধর্তব্য বিষয় না, যেহেতু এক দিয়ে কাউকে ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, যার কারণে 2, 3, 4, 5 এরকম করে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এগুলার কমপক্ষে দুইটাকে অন্তত ভাগ যাবে। হ্যাঁ, এখানে যদি আমি প্রথমে 2 এর কথা চিন্তা করি, 6 কে ভাগ যায়, 8 কে ভাগ যায়, 2 কে ভাগ যায়, যার কারণে আমি 2 নিতে পারি। তো 3 দুগুণ হইল 6 আর 4 দুগুণ হইল 8, 2 একে 2। এখন এখানে আমি চেষ্টা করব যে 2 দ্বারা যায় কিনা, শুধু সাইড কে যায় তাহলে 2 দ্বারা গ্রহণযোগ্য না, কারণ কমপক্ষে 2টাকে যেতে হবে। 3 দ্বারা চেষ্টা করি তাহলে একটাকে যায়, কমপক্ষে 2টাকে যায় না তাহলে আর হবে না। আর 4 দ্বারা চেষ্টা করলে একটাকে যায়, অর্থাৎ আর এটা আর গ্রহণযোগ্য না। এখন এগুলাকে বলো উৎপাদক। এখন এই লসাগুর উৎপাদক হলো 2 গুণ 3 গুণ 4, দিলেও মানের কোনো পরিবর্তন হবে না, যার কারণে আমরা এটা না দেওয়াটাই ভালো, দরকার নেই। 3 দুগুণ হলো 6, 4 হলো 24। মূলত এভাবেই আমরা লসাগুটা পাইছি 24। পরবর্তীতে লসাগুকে হর বিভাগ লব্ধি পূরণ করে কাজগুলো করছে, যেগুলো আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন। বিভিন্নভাবে ইউটিউবে চার্জ দিয়েও এইসব অঙ্কগুলো আপনি আয়ত্ত করতে পারবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ হুমায়ুন হোসেন সাহেব। আপনি জানতে চেয়েছেন হেবা দলিলের দ্বারা কি খারিজ করা যায়। হেবা দলিলের দ্বারা কি খারিজ করা যায় এটা না, বরং অবশ্যই আপনাকে খারিজটা করতে হবে। যেই কোনো দলিলের পরে আপনি যখন মালিকানা হবেন তখন আপনাকে এই জমিটা খারিজ করে নিতে হবে। এখন খারিজ যদি করে নেন তাহলে দেখা গেছে যে এই জমিটার আপনি নিরঙ্কুশ মালিক হবেন। পরবর্তীতে বেচা বিক্রি করতে যান, খাজনা দিতে যান, সবকিছুই আপনি একা একা নিয়ন্ত্রণ করতে পারবেন। শুধু খারিজ করা যায় না, অবশ্যই খারিজটা করতে হবে। খারিজটা করে নেওয়াই আপনার জন্য নিরাপদ এবং অবশ্যই খারিজ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো আব্দুল বাতেন সাহেব। আপনি জানতে চেয়েছেন একই মৌজার নকশার একদম 2 প্রান্তে আমার 2টা জমি আছে। এখন নামজারি করার ক্ষেত্রে কলমি নকশা করতে গেলে এক্ষেত্রে আমি কিভাবে কলমি নকশা করব? অর্থাৎ আপনি জানতে চেয়েছেন আসলে মৌজার 2 মাথায় 2টা জমি আমার, 2টা দাগ। তাহলে আমাকে যেহেতু আমি খারিজ করব, এখন আমার কাছে অবশ্যই কলমি নকশা চাই। আর কলমি নকশা চাইলে আমি এই ক্ষেত্রে মধ্যখানে বিশাল অনেকগুলো অনেকের জমি, তাহলে আমি কলমি নকশাটা করব কিভাবে? এই ক্ষেত্রে আপনার কলমি নকশাটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, উত্তরে দক্ষিণে হোক, পূর্ব পশ্চিমে হোক, জমিটা যেভাবে আছে আপনার কাগজের মধ্যে জমিটা আপাত দৃষ্টিতে যেভাবে দেখা যায় 2টা জমি 2 জায়গায় 2 দাগে আলাদা আলাদাভাবে আপনি চিত্র করবেন একই কাগজে। উপরে নিচে হোক, ডাইনে বামে হোক, আলাদা আলাদা যেভাবে সরজমিনে অবস্থান আছে ওই অনুযায়ী করবেন। মধ্যখানে হয়তো আরো 20 জনের 20টা দাগ আছে, ওগুলি আপনি কলমি নকশায় আনবেন না। ওগুলিকে কলমি নকশায় আনা লাগবে না। শুধু আপনার দাগগুলো আপনি দেখাবেন। যেহেতু মোজার 2 প্রান্তে 2টা, মধ্যখানে আরো 20 জনের, 30 জনের, 50 জনের জমি থাকুক, 50টা দাগ থাকুক, ওইটা কিছু আসা যায় না। আপনি আপনার জমিটার অবস্থানটা দেখাবেন। তবে এই ক্ষেত্রে নিরাপদ বা ভালো হইলে এগুলাকে যদি আপনি 2টা খতিয়ান 2টা খারিজ আলাদা আলাদা করতেন তাহলে অনেক ভালো হইতো। আর একই খতিয়ানে যদি উনারা দিতে চায় তাহলে কলমি নকশাটা এভাবেই আপনার কাছে চাইবে, যে দেখা গেছে যে মধ্যখানে এতজনের জমি তো আর আমরা ওখানে চিত্রের মধ্যে আনবো না। 2 মাথায় 2টা জমি দেখাবো যে এত নাম্বার দাগ এবং এত নাম্বার দাগ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।